চলো, আচ্ছা আজকে আমরা পড়ব হচ্ছে ফ্রিকশন নিয়ে। ওকে, আজকে আমরা পড়ব ফ্রিকশন নিয়ে। ফ্রিকশন ফ্রিকশন বা যাকে আমরা বাংলায় বলি হচ্ছে ঘর্ষণ। ফ্রিকশন বা যাকে বাংলায় বলি ঘর্ষণ। চলো একটু কনসেপচুয়াল আলোচনা করব। প্রথমে জিজ্ঞেস করব আমি ভাগ্যশ্রীকে, ভাগ্যশ্রী আমার কাছে একটা ব্লক আছে, এই ব্লকের তলাটা এইরকম, আমার কাছে আর একটা ব্লক আছে, সেই ব্লকের তলাটা এইরকম, আর এরই পাশাপাশি আমার কাছে একটা ব্লক আছে যার তলাটা এইরকম, আর আরেকটা ব্লক আছে যার তলাটা এইরকম। বলতো ভাগ্যশ্রী, যে এটা যদি আমার কেস এ হয়, এটা কেস বি হয়, কোন কেসে ফ্রিকশনটা বেশি হবে? কেস এ তে ফ্রিকশনটা বেশি হবে। ঠিক আছে, তার মানে এখান থেকে আমাদের কি বুঝতে পারলাম, যে যদি সারফেস অফ কন্ট্যাক্টটা আনইভেন হয় তাহলে সেই সারফেস অফ কন্ট্যাক্টে ফ্রিকশন বেশি হবে, তাই তো? না বুঝতে পারলে বলবি। অন রাখবি ভাগ্যশ্রী অডিওটা। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা ইনিশিয়ালি কি কনক্লুশন ড্র করলাম, যে মোর আনইভেন, আনইভেন মানে অমসৃণ, মসৃণ মানে কি রে? তুমি সরলটা হস্যি মধ্যে না, এটা মসৃণ না, দন্তস্বরী। ও দাঁড়া, অ একটু দাঁড়া, অ মসৃণ এই। আচ্ছা, তো মোর আনইভেন দ্য সারফেস, সারফেস মানে হচ্ছে তল, হ্যাঁ, মোর আনইভেন দ্য সারফেস মোর উইল বি ফ্রিকশন। যত সারফেসটা অমসৃণ হবে তত তার ঘর্ষণ বল বাড়বে। আচ্ছা, এইটুকু তো বুঝবো। তাহলে এই ধারণাটা আমার কাছে পরিষ্কার, কারণ অবভিয়াসলি আমরা তো দেখতে পাচ্ছি না যে যতটা আনইভেন হবে, রাস্তা যত এবড়ো খেবড়ো হবে, তত বেশি আমাদের সাইকেল চালাতে কষ্ট হয়। ঠিক সেরকম ভাবেই এটা যত অমসৃণ হবে তত নিশ্চয়ই এটাকে সরাতে কষ্ট হবে। আবার ভাগ্যশ্রীকে জিজ্ঞেস করবো, ভাগ্যশ্রী এর সাথে না আর একটা কেস করলাম, কেসটা হচ্ছে এইরকম, একদম স্মুথ সারফেস, কেস সি। তাহলে কেস থেকে ফ্রিকশন বি এর থেকে বেশি হবে না কম হবে? বি এর থেকে কম হবে। বি এর থেকে কম হবে। আর এর থেকে বেশি হবে না কম হবে? এর থেকেও কম হবে। চলে যাবো উদিতির কাছে। উদিতি অডিওটা অন কর। উদিতি, সি এ কি ফ্রিকশন বি এর থেকে কম হবে না বেশি হবে? কম হবে স্যার। কম হবে স্যার। আচ্ছা, বুঝলাম। আচ্ছা, কখনো এরকম হয়েছে যে তোরা একটা চকচকে কাচের উপরে হাত রেখেছিস এবং হাতটা সরছে না? কখনো হয়েছে এরকম? ভাগ্যশ্রী উদিতি দুজনকে জিজ্ঞেস করছি, যে তোরা একটা চকচকে কাচের উপরে একদম হাত রেখেছিস এবং হাতটা কিছুতেই সরছে না, হয়েছে এরকম? বা হলো চ্যাক 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 করে আওয়াজ হচ্ছে, তাহলে তোর আটকে আটকে যায়, তাহলে তোর হাতের তলাটা আর তোর কাঁচের উপরটা সেটা তো অনেকটা স্মুথ। তুই দেখবি তুই হাতের তালু দিয়ে সেটা যত তাড়াতাড়ি সরছে তার থেকে তোর গালে লাগালে সেটা আরো লেটে সরবে, আরো বেশি যেন আটকে যাবে, হয় না? তুই যদি তোর মোবাইলের স্ক্রিনটাকে তোর গালে লাগিয়ে সরাতে চাস, দেখবি যে সহজে সরতে চাইছে না, বিশেষ করে স্নান করে আসার পরেই হলে আরো সরতে চায় না, তাই না? কেন? কেন? ফ্রিকশন কম হচ্ছে ওখানে, তার জন্য। ফ্রিকশন কম হচ্ছে ওখানে তার জন্য। একটা জিনিস দেখবি, যে মনে কর, দাঁড়া ভিডিওটা অন করি, ওয়েট কর, ওয়েট করো, সব সেট আপ তো পাল্টে গিয়েছে, চলছে এটা ভিডিও, কিছুতে চলছে না, এই তো। আচ্ছা দাঁড়া, মনে কর যে তোর ধর এটা হচ্ছে হাতের তালু, কেমন? তাহলে এই হাতের তালু আর হাতের তালু তুই যদি এরকম করে ঘষিস, হাতের তালু আর হাতের তালু যদি এরকম করে ঘষিস, দেখ এটা যত স্মুথলি মুভ করবে
তুই হাতের পেছন দিকটা ঘষতে চা, দেখ স্মুথলি মুভ করে চেষ্টা করে দেখ, নিজের হাতের পেছন দিকটা ঘষে চেষ্টা করে দেখ, দেখবি এইটা যতটা স্মুথলি তুই মুভ করাতে পারবি এটাকে পারবি না। এইখানে না আমাদের হাতের মধ্যে অনেক রিজ আছে, দেখবি ছোট 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 দাগ 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 আছে, তার মানে কি এখানে তো হিসেব মতো ফ্রিকশন বেশি হওয়া উচিত। তাহলে আমার এইটা সরাতে যা কষ্ট হওয়া উচিত, এইটা সরাতে তো কষ্ট হওয়া উচিত না, কারণ এটা তো স্মুথ তুলনামূলকভাবে। তার মানে এইটা সরাতে আমার যে কষ্ট হবে, এইটা সরাতে আমার সেই কষ্ট হবে না। লজিক্যালি তাই হওয়া উচিত, কারণ এ কেসটা আর বি কেসটাকে যদি আমি ভাবি, যদি আমি এ কেস আর বি কেসকে ভাবি, দেখ তাহলে এ কেসটা তো তুলনামূলকভাবে বেশি রাফ আর বি কেসটা তুলনামূলকভাবে কম রাফ। কিন্তু সি কেসটা হচ্ছে আমার ঠিক হাতের পেছনটার মতো, যে আমি যদি সি কেসটাকে দেখি তাহলে সেটা আরো স্মুথ হওয়া উচিত, ইজিলি মুভ করে যাওয়া উচিত, তা কিন্তু হচ্ছে না। এটা ধর আমার মার মোবাইলটা রয়েছে, আমি যদি মার মোবাইলটাকে হাতে রেখে দিয়ে এটা পড়ছে না, দেখেছি এটা পড়ছে না, দেখেছিস? কিন্তু এর পেছন দিকটা তুলনামূলকভাবে রাফ, যেটা রাখবো দেখেছিস এটা পড়ে যাচ্ছে, এটা বুঝতে পেরেছিস? কিন্তু এই দিকটা যদি রাখি এই পড়ছে না, এটা কিছু করেনি, সেম এটা পড়ছে না, এখনো পড়ছে না। তার মানে কি এটা তুলনামূলকভাবে শাইনি, দেখ স্মুথার, দেখছিস দেখতে পাচ্ছিস কিনা জানি না, এটা কিন্তু তুলনামূলকভাবে স্মুথার, হ্যাঁ মানে ভালো স্মুথ রয়েছে, চকচক করছে। এটা দেখ এটা কিন্তু রাফ তুলনামূলকভাবে। তাহলে যত বেশি রাফ হবে এটা তাড়াতাড়ি পড়ে যাচ্ছে, এটা আরো বেশি রাফ। আমার চশমার কেসটা তলাটা ভালো করে দেখলে বুঝতে পারবি এটা অনেক বেশি রাফ, ঠিক আছে? যদি আমি এটা কিরকম রাখি, এটা খুব সহজেই বেশি কাজ করতেই হচ্ছে না, এটা পড়ে যাচ্ছে, এটা পড়ে যাচ্ছে। তার মানে কি যে স্মুথ যদি হয়, যদি স্মুথনেস যদি বাড়ে তাহলে সহজে সে পড়ছে না, কিন্তু স্মুথনেস যদি কমে তাহলে সে সহজে পড়ছে না। স্মুথনেস যদি বাড়ে, কি বলছি, যদি সে বেশি স্মুথ হয় তাহলে সে পড়বে না, যদি সে কম স্মুথ হয় তাহলে সে পড়ে যাচ্ছে। তাহলে পড়ছে না কেন? নিশ্চয়ই তার পড়াটাকে কেউ একটা আটকাচ্ছে, কেউ রেজিস্ট করছে, তার জন্য সে পড়ছে না। তাহলে এখানে আমার যে প্রথম লজিকটা, যে যত আনইভেন হবে তত ফ্রিকশন বেশি হবে, এই লজিকটা কি ঠিক মনে হচ্ছে? আর অদিতি ভাই বসে দুজনকে জিজ্ঞেস করছি যে এই লজিকটাকে কি আর ঠিক মনে হচ্ছে? তাহলে কি হতে পারে, তাহলে ঘটনাটা কি হতে পারে, যে কেন, কি জন্য আমার ফ্রিকশনটা তাহলে হচ্ছে? চলো আমরা এটাকে একটু মাইক্রোস্কোপিক লেভেলে দেখি, ভালো করে বুঝবো। উপরের যে বডিটা ছিল সেই বডিটার সারফেসটাকে আমি এই ধরনের ইমাজিন করব, নিচের যে বডিটা ছিল সেই বডিটার সারফেসটাকে আমি এরকম ইমাজিন করব। অডিও অন করবি প্রিয়াঙ্কা আর তপা, তোরা দুজনে অডিওটা অন করবি। জিজ্ঞেস করবো প্রিয়াঙ্কাকে, প্রিয়াঙ্কা এই যে জায়গাগুলোতে তারা টাচ করেছে, কি হবে এই জায়গাগুলোতে টাচ করবে? প্রিয়াঙ্কা কি হবে এই জায়গাগুলোতে টাচ করলে? পড়তে পারবে না, নড়তে পারবে না মানে কেন? ঘষা লাগবে ঠিক। ঘষা লাগবে, কিন্তু মাইক্রোস্কোপিক লেভেলে ঘষা বলতে কিছু হয় না। ঘষা একটা হ্যাঁ, ম্যাক্রোস্কোপিক ব্যাপার, মানে ম্যাক্রোস্কোপিক মানে কি, যেটা আমরা দূর থেকে দেখতে পারি, ঠিক আছে, বড় সড়ো আকারে দেখতে পারি। কিন্তু মাইক্রোস্কোপিক লেভেলে তো শুধু অ্যাটম রয়েছে, অ্যাটম মলিকিউল এগুলো রয়েছে, তো এই পয়েন্ট অফ কন্ট্যাক্টে কি হবে? চলে যাবো সূর্য তপার কাছে। তপা এই পয়েন্ট অফ কন্ট্যাক্টে কি হবে? এই যে জায়গাগুলো তারা টাচ করেছে এইগুলোকে আমরা বলবো পয়েন্ট অফ কন্ট্যাক্ট, যেখানে তারা একে অপরকে ছুঁয়েছে। কি হবে এই পয়েন্ট অফ কন্ট্যাক্টে? বল, কথা বল। বুঝতে বুঝতে পারলাম না, আরেকবার বল। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা শোনা যাচ্ছে না, পাপা অডিওটা অন রাখ, তোর কথা শোনা যাচ্ছে না। বাধা বাধা সৃষ্টি করবে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অডিও প্রবলেম হচ্ছে। চলে যাবো মৌমিতার কাছে। মৌমিতা, মৌমিতা অডিওটা অন করো। মৌমিতা এই পয়েন্ট অফ কন্ট্যাক্টে কি হবে? কি হবে? কি হবে? কি হবে?
ওই দুটো তো ওই যায় ওই মানে দুটো তো স্পর্শ করছে দুটো একটা বিন্দুতে হ্যাঁ, এসে। স্পর্শ করছে বলে ওটাকে পয়েন্ট, মানে যে বিন্দুতে স্পর্শ করে সেই বিন্দুটাকেই আমরা বলি পয়েন্ট অফ কন্টাক্ট। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে হ্যাঁ, তাহলে সেই জায়গাটা বেশি ক্ষয় হবে। ক্ষয় হবে। আচ্ছা, না, ক্ষয়ের গল্প পরে। হ্যাঁ, ক্ষয় হওয়ার আগে কি হবে সেটা আমাকে জানতে হবে। দেখ, আমরা দু ধরনের ফোর্স পড়েছিলাম। ঠিক আছে, একটা মলিকিউলের মধ্যে দু ধরনের ফোর্স হয়, একটা হচ্ছে কোহেসিভ ফোর্স, একটা অ্যাডিসিভ ফোর্স। বাংলাটা আমি জানি না। কোহেসিভ ফোর্স হচ্ছে যেমন জল আর জলের মধ্যে যে ফোর্সটা, ওয়াটার মলিকিউল আর ওয়াটার মলিকিউলের মধ্যে যে বলটা কাজ করে সেটাকে বলে কোহেসিভ ফোর্স। আর ধর জল আর কাঁচ, তার মধ্যে যে ফোর্সটা কাজ করে সেটাকে বলে অ্যাডিসিভ ফোর্স। জল আর কাঁচ এদের মধ্যে যে ফোর্সটা কাজ করে এটাকে বলে অ্যাডিসিভ ফোর্স। ঠিক আছে, সমান একই অণুর মধ্যে বা একই পরমাণুর মধ্যে যে ফোর্সটা কাজ করবে সেটা কোহেসিভ ফোর্স, আর ভিন্ন অণুর মধ্যে যে ফোর্সটা কাজ করবে বা ভিন্ন মলিকিউলের মধ্যে যে ফোর্সটা কাজ করবে তাকে আমরা বলবো অ্যাডিসিভ ফোর্স। তো এই যখন পয়েন্ট অফ কন্ট্যাক্টে তারা টাচ হয় না, এদের মধ্যে কোহেসিভ ফোর্স আর অ্যাডিসিভ ফোর্সের কাজ হয়, যার জন্য এই জায়গাগুলো খুব স্ট্রংলি একে অপরের সাথে অ্যাট্রাক্টেড, ভীষণ স্ট্রংলি একে অপরের সাথে অ্যাট্রাক্টেড। যেই তারা একে অপরের সাথে অ্যাট্রাক্টেড হবে, তাহলে এই জায়গাগুলো যেন ঠিক আঠার মতো জুড়ে গেল, যেন মনে হবে যে এখানে তুই একটা পেরেক মেরে আটকে দিয়েছিস, তাহলে এইখানে পেরেক মেরে আটকেছিস, এখানে পেরেক মেরে আটকেছিস, এখানে পেরেক মেরে আটকেছিস। অবভিয়াসলি তাহলে এই যে বন্ডগুলো এখানে ক্রিয়েটেড হলো, এই বন্ডগুলোকে ব্রেক করতে গেলে বাইরে থেকে এনার্জি সাপ্লাই করতে হবে। তার মানে এখান থেকে পরিষ্কার এনার্জি ইজ রিকোয়ার্ড, এনার্জি ইজ রিকোয়ার্ড টু ব্রেক দ্য বন্ড। বন্ডটাকে ব্রেক করার জন্য তোকে কিন্তু বাইরে থেকে এনার্জি সাপ্লাই করতে হবে। এই যে এনার্জিটা সাপ্লাই করতে হবে, তাহলে কিভাবে সাপ্লাই করবি? নিশ্চয়ই তুই একটা ফোর্স দিবি, সেই ফোর্স দেওয়ার জন্য একটা ওয়ার্ক ডান হবে। তাহলে এই এনার্জিটা সাপ্লাই করতে গেলে তোকে বাইরে থেকে প্রথমে একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে। এই যতটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে সেই ফোর্সটাই হচ্ছে হিসেব মতো ফ্রিকশন। বোঝা গেল কথাটা? তার মানে চলে যাব আমি প্রিয়াঙ্কার কাছে। প্রিয়াঙ্কা, ধর এই হচ্ছে উপরের সারফেসটা আর এই হচ্ছে নিচের সারফেসটা, তাহলে এইটায় ছুঁয়েছে হচ্ছে এই জায়গায় 1 2 3 4, আর আমি আরেকটা সারফেস কি ইমাজিন করলাম যেটা এর থেকে স্মুথ, যার তলাটাও এর থেকে স্মুথ, যারা একে অপরকে টাচ করেছে এরকম 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 করে হয়তো 20টা জায়গায় 20 পয়েন্টসে টাচ হয়েছে একই এরিয়ার মধ্যে, আর এখানে হয়তো 4 পয়েন্টসে টাচ হয়েছে একই এরিয়ার মধ্যে। তাহলে বলতো প্রিয়াঙ্কা, বলবি কোথায় বেশি বন্ড তৈরি হবে? কোথাও বেশি বন্ড তৈরি হবে? হ্যাঁ, নাম্বার অফ বন্ড কোথায় বেশি তৈরি হবে? কুড়ি। মানে এটা হচ্ছে কেস এ, এটা কেস বি, এই দুটোর মধ্যে কোনটায় বন্ড বেশি তৈরি হবে? বল। মানে ওটা এনার্জি একটু বেশি লাগবে সেটা। হ্যাঁ, না না তা না, এখানে তো 4টে পয়েন্ট হলো আর এখানে 20টা পয়েন্ট। আচ্ছা, চলে যাবো তপার কাছে। তপা, এক জায়গায় 4টে পয়েন্টে টাচ হয়েছে, একটা জায়গায় 20টা পয়েন্টে টাচ হয়েছে, তাহলে যেখানে টাচ হচ্ছে সেখানে বন্ড তৈরি হচ্ছে, তাহলে সব থেকে বেশি বন্ড এই দুটোর মধ্যে, এ আর বি এর মধ্যে কোনটায় তৈরি হবে? তপাকে জিজ্ঞেস করছি। হ্যাঁ বল, অডিও প্রবলেম হচ্ছে, আরেকবার বল। কেস বি, কেসে কোনটা বলছিস? আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে কেস বি তে বেশি বন্ড তৈরি হলো, তাহলে যেখানে বেশি বন্ড তৈরি হবে সেখানে বেশি বন্ড ব্রেক করতে গেলে বেশি ফোর্স লাগবে, আর যেখানে কম বন্ড তৈরি হবে সেখানে কম বন্ড ব্রেক করতে গেলে কম ফোর্স লাগবে। সেই জন্য যেখানে বেশি নাম্বার অফ বন্ড তৈরি হবে তার ক্ষেত্রে ফ্রিকশনাল ফোর্স বেশি হবে। না বুঝতে পারলে বলবি। যেখানে বেশি বন্ড তৈরি হবে তার ক্ষেত্রে ফ্রিকশনাল ফোর্স বেশি হবে। পরিষ্কার হলো আমার কথাটা? আচ্ছা, এবার তাহলে আমরা এখান থেকে 3টে পয়েন্ট বার করতে পারলাম। প্রথম পয়েন্ট কি? সেটা হচ্ছে
যে যতগুলো নাম্বার অফ কন্ট্যাক্ট হবে তত বেশি ফ্রিকশন হবে। তার মানে এখান থেকে একটা পরিষ্কার, সেটা হচ্ছে অ্যাকচুয়াল এরিয়া অফ কন্ট্যাক্ট। অ্যাকচুয়াল এরিয়া অফ কন্ট্যাক্ট কাকে বলবো? অ্যাকচুয়াল এরিয়া অফ কন্ট্যাক্ট, যতটা এরিয়া বেশি কন্ট্যাক্টে থাকবে তার উপরে ডিপেন্ড করবে। বোঝা গেল? আচ্ছা, গেল। নেক্সট, এই অ্যাকচুয়াল এরিয়া অফ কন্ট্যাক্টটা বুঝতে গেলে আমরা আরেকটা লজিক ইউজ করব। মনে কর যে এই হচ্ছে আমার একটা বডি ছিল, আর এই হচ্ছে আমার নিচের সারফেসটা। এই ছিল হয়তো গল্প। তাহলে প্রথম কেসে একটা কন্ট্যাক্ট পয়েন্ট ছিল, দুটো কন্ট্যাক্ট পয়েন্ট ছিল। আমি কি করলাম যে এর উপরে আমি আরো একটা লোড পরের ক্ষেত্রে চাপিয়ে দিলাম। ভালো করে বুঝবে যে নিচের বডিটাকে আমি সেমি রাখলাম, যেটা যেরকম দেখতে ছিল এটাকে এরকমই রাখলাম, শুধু এর উপরে আমি আরো একটা লোডকে চাপিয়ে দিলাম। একটু ওয়েট কর, এর উপরে আমি আরো একটা লোডকে চাপিয়ে দিলাম। এরকমই ছিল, কিন্তু এর উপরে আমি আরো একটা লোডকে চাপিয়ে দিচ্ছি। কি করছি ভালো করে বুঝবো, যে এইটা যা ছিল ছিল, তলার পোর্শন পরে আসছি, এর উপরে আমি আরো একটা ওয়েটকে চাপিয়ে দিলাম। এবার জাস্ট ইমাজিন করে দেখ যে প্রথম ওয়েটটার জন্য ও যেটুকু গ্যাপ মাঝখানে রেখেছিল, মানে এই যে যেটুকু অল্প সামান্য গ্যাপ মাঝখানে রেখেছিল, পরেরটার জন্য তো ক্রাস্ট হয়ে যাবে। ক্রাস্ট হয়ে যাওয়া মানে কি, ও আরো বেশি যেন ওর সাথে টাচ হয়ে যাবে। যত ওয়েট বাড়বে তাহলে তত বেশি টাচ হবে। তাহলে তখন দেখ একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা পয়েন্টে টাচ হলো। যদি আমি মনে করতাম যে ওর উপরে আরো বেশি ওয়েট চাপিয়ে দেবো, অবজেক্টটাকে সেমই রাখলাম, তলার অবজেক্টটাকে, শুধু উপরটাকে মনে করলাম আমি আরো বেশি ওয়েট চাপিয়ে দেবো, যে এই একটা ওয়েট আছে, এর উপরে আর একটা ওয়েট দিয়েছি, তার উপরে আরো একটা ওয়েট দিয়েছি, যদি মনে করি ওর উপরে একের পর এক ওয়েট চাপিয়ে দেবো, তাহলে এটা তো আরো ক্রাস্ট হয়ে যাবে। আর যত ক্রাস্ট হবে তত যেন একে অপরের উপরে বসে পড়বে, তখন এখানে দেখ আরো পয়েন্ট অফ কন্ট্যাক্ট বেড়ে গেল। তার মানে যত বেশি ওয়েট চাপাচ্ছি তত বেশি এরিয়া অফ কন্ট্যাক্ট বাড়ছে, তাই না? তাহলে যত এরিয়া অফ কন্ট্যাক্ট বাড়বে, তার মানে কি হলো, তার মানে তত বেশি অ্যাকচুয়াল এরিয়া অফ কন্ট্যাক্ট বাড়তে শুরু করলো। তার মানে এখান থেকে একটা জিনিস পরিষ্কার, যে ওয়েট যত বাড়বে তত অ্যাকচুয়াল এরিয়া অফ কন্ট্যাক্ট বাড়তে শুরু করবে। যত অ্যাকচুয়াল এরিয়া অফ কন্ট্যাক্ট বাড়বে তত ফ্রিকশনাল ফোর্স বাড়বে। বোঝা গেল? তাহলে এটার ক্ষেত্রে অ্যাকচুয়াল এরিয়া অফ কন্ট্যাক্ট কম, অ্যাকচুয়াল এরিয়া অফ কন্ট্যাক্ট মানে যতটা এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল, কন্ট্যাক্ট মানে হচ্ছে স্পর্শ। এই স্পর্শ বানান কি রে? একটু বল না, কেউ স্পর্শ বানান। মমিতা, প্রিয়াঙ্কা, ভাগ্যশ্রী। দন্তের শয় পয়, তালবস্যয় রে। তালবস্যয় রে, স্পর্শ। তাহলে যত এরিয়া অফ কন্ট্যাক্ট বাড়বে তত স্পর্শ বাড়বে। যত স্পর্শ বাড়বে, এই যত এরিয়া অফ কন্ট্যাক্ট বাড়বে মানে যত স্পর্শের ক্ষেত্রফল বাড়বে তত বেশি তারা ক্রাস্ট হবে, মানে দুমড়ে মুচড়ে যাবে বলে না, সেটা বলে ক্রাস্ট হবে। এখানে যা ক্রাস্ট হয়েছে তার থেকে এখানে বেশি ক্রাস্ট হবে, দেখ প্রায় গায়ে গায়ে লেগে যাচ্ছে। এখানে ক্রাস্ট বেশি হবে, আর এখানে দেখ ক্রাস্ট আরো বেশি হবে। ঠিক আছে, এখানে ক্রাস্ট আরো অনেক বেশি হবে। তাহলে যত ক্রাস্ট বেশি হবে তত এরিয়া অফ কন্ট্যাক্ট বাড়বে, তত বেশি ফ্রিকশন বাড়বে। বোঝা গেল কথাটা? তত বেশি ফ্রিকশন বাড়বে। দেখো, না বুঝতে পারলে আমাকে বলো। চলো, তাহলে আমরা অ্যাকচুয়াল এরিয়া অফ কন্ট্যাক্টের উপর ফ্রিকশন কিভাবে ডিপেন্ড করে সেটা আমরা বুঝতে পারবো। এবার আমরা যাব হচ্ছে নেক্সট পয়েন্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এরিয়া অফ না, নেচার অফ সারফেস। চলো ব্যাপারটাকে একটু বুঝি। নেচার অফ সারফেস। আচ্ছা, দেখো, মনে করো যে আমি এইখানটাতে একটা কাঁচ রেখেছি, আর নিচেও আমি একটা
লোহা রেখেছি, এটা হচ্ছে গ্লাস, এটা হচ্ছে আয়রন লোহা। এখানে আমি কি করেছি, এইখানে একই টাইপের ধরো সারফেস, একই টাইপের সারফেসের কোনো ডিফারেন্স নেই, ঠিক আছে, একই টাইপের সারফেস, শুধু এখানে উপরে আমি রেখেছি হচ্ছে রাবার, নিচে আমি রেখেছি হচ্ছে পলিথিন, ঠিক আছে। দেখা যাবে যে এইটার মধ্যে যা ফ্রিকশন কাজ করবে এটার মধ্যে বেশি ফ্রিকশন কাজ করবে, তার মানে ইট ডিপেন্ডস অন দি টাইপ অফ মেটেরিয়াল। কেন, কিভাবে টাইপ অফ মেটেরিয়াল উপর ডিপেন্ড করছে একটু দেখবো। দেখো গ্লাস আর আয়রনের মধ্যে এদের মলিকিউলগুলোর এই পয়েন্ট অফ কন্ট্যাক্টে যতটা ফোর্স অফ অ্যাডিশন হয়, মানে যতটা এদের মধ্যে ওই বন্ড তৈরি হয়, তার থেকে রাবার আর পলিথিনের মধ্যে যে বন্ডটা তৈরি হয় সেটা বেশি জোর হয়, বেশি পাওয়ারফুল। তাহলে এখানে মোর পাওয়ারফুল বন্ডস আর প্রডিউসড, মোর পাওয়ারফুল বন্ডস আর প্রডিউসড। এখানে লেস পাওয়ারফুল বন্ডস আর প্রডিউসড। তাহলে এক জায়গায় বেশি পাওয়ারফুল বন্ড তৈরি করা হচ্ছে, এক জায়গায় কম পাওয়ারফুল বন্ড তৈরি করা হচ্ছে। তাহলে যেখানে বেশি পাওয়ারফুল বন্ড তৈরি করা হলো অবভিয়াসলি এখানে ফ্রিকশন বেশি হবে, তার মানে কি এখানে ঘর্ষণ বেশি হবে। বন্ড মানে হচ্ছে বন্ড মানে এই বন্ড মানে কি রে, কেমিস্ট্রিতে পড়েছিস, কোভ্যালেন্ট বন্ড, আয়নিক বন্ড, কি বলে ওগুলোকে, বন্ধন। বন্ধন, ঠিক আছে। তাহলে এখানে বন্ধন বেশি হবে, বেশি শক্তিশালী, পাওয়ারফুল মানে শক্তিশালী, বেশি শক্তিশালী বন্ধন তৈরি হবে, এখানে কম শক্তিশালী বন্ধন তৈরি হবে, ঠিক আছে। আচ্ছা, এটুকু বুঝলাম। নেক্সট যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমি এর উপরে কতটা নর্মাল ফোর্স দিচ্ছি। আমরা অলরেডি সেই কেসটা এখানে কিছুটা আলোচনা করেছি অ্যাকচুয়াল পয়েন্ট অফ কন্ট্যাক্টে। এখানে আবার বলবো, দেখো যে তোমার যদি একটা বডি থাকে, যে বডির উপরে তুমি টোটাল 200 নিউটন ফোর্স অ্যাপ্লাই করেছো এবং সেটাকে একটা সারফেসের উপরে রেখেছো, তাহলে এই যে নর্মাল রিয়াকশন ফোর্সটা দেবে উপর দিকে, আর একটা বডি তুমি নিলে যে বডিটার উপরে তুমি হয়তো 500 নিউটন ফোর্স প্রডিউস করেছো, দিয়েছো এর উপরে, তার রিয়াকশন ফোর্স উপর দিয়ে কাজ করছে, তাহলে এই ক্ষেত্রে তুমি যেহেতু বেশি ওয়েট চাপিয়েছো, এই ক্ষেত্রে তুমি যেহেতু কম ওয়েট চাপিয়েছো, সেই জন্য যার ক্ষেত্রে তুমি বেশি ওয়েট চাপিয়েছো তার ক্ষেত্রে ফ্রিকশনও বেশি হবে, আর যার ক্ষেত্রে তুমি কম ওয়েট চাপিয়েছো তার ক্ষেত্রে ফ্রিকশন কম হবে। দেখো, না বুঝতে পারলে আমাকে বলবে। যার ক্ষেত্রে বেশি ওয়েট তার ক্ষেত্রে ফ্রিকশন বেশি হবে, যার ক্ষেত্রে কম ওয়েট তার ক্ষেত্রে ফ্রিকশন কম হবে। পরিষ্কার হলো কথাটা? কোনো ডাউট হলে বলো। আচ্ছা, তাহলে এইটুকু আমাদের কাছে পরিষ্কার। আচ্ছা, এইটুকু নিয়ে কারো কি ডাউট আছে? তাহলে বল, আমরা কিন্তু একটা ভীষণ বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করেছি। কারণ হ্যাঁ, বল বল বল। নেই? আচ্ছা ঠিক আছে, বাহ, ঠিক আছে। আমাদের এই নেটওয়ার্ক প্রবলেম আর বেশি দিন আমাদেরকে ভুগতে হবে না, আমরা খুব শীঘ্রই অফলাইন শিফট করছি। হুম, চলো। আচ্ছা, নেক্সট আমরা জানবো যে কি কি ধরনের ফ্রিকশন হয়। নেক্সট আমরা জানবো কি কি ধরনের ফ্রিকশন হয়। আচ্ছা, ওয়েট করো এক সেকেন্ড, দেখি বাংলা কোথায় আছে। দাঁড়া একটু, দাঁড়া একটু, দাঁড়া, বাংলা দেখতে পাচ্ছি না রে। আচ্ছা, রোলিং ফ্রিকশন তো দেয়নি, রোলিং ফ্রিকশন, রোলিং ফ্রিকশন, রোলিং ফ্রিকশন, একটু দাঁড়া। আবর্ত, ঠিক আছে, পেয়ে গেছি। দেখো, ঘর্ষণ মূলত দু ধরনের, ঠিক আছে, ঘর্ষণ দু ধরনের, মানে ফ্রিকশন আর টু টাইপস। কি কি টাইপ? বলি তুই ভিডিওটা অন করিস। ফ্রিকশন দুটো টাইপের। কি কি টাইপের? না, একটা টাইপকে আমরা বলবো স্লাইডিং ফ্রিকশন, স্লাইডিং ফ্রিকশন,
স্লাইডিং ফ্রিকশন মানে বাংলায় বলে চলো ঘর্ষণ। চলো ঘর্ষণ। আরেকটা টাইপকে আমরা বলবো রোলিং ফ্রিকশন। আরেকটা টাইপকে বলবো রোলিং ফ্রিকশন। রোলিং ফ্রিকশন মানে হলো আবর্ত ঘর্ষণ। আবর্ত ঘর্ষণ। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে চলো ঘর্ষণ, একটা হচ্ছে আবর্ত ঘর্ষণ। আচ্ছা, একটু দেখবো যে চলো ঘর্ষণের আবর্ত ঘর্ষণকে নিয়ে গল্প। একটু গল্প ভালো করে বুঝতে হবে। চলো ঘর্ষণ দু ধরনের হয়। হ্যাঁ, চলো ঘর্ষণ দু ধরনের। একটা হচ্ছে আমরা তাকে বলি স্ট্যাটিক ফ্রিকশন, একটাকে বলি আমরা স্ট্যাটিক ফ্রিকশন মানে স্থিত ঘর্ষণ। স্থিত ঘর্ষণ। আরেকটাকে আমরা বলি ডাইনামিক ফ্রিকশন। এখন বাংলা বইটাতে দেখছি যে ডাইনামিক ফ্রিকশনকেও চলো ঘর্ষণ বলছে, কিন্তু ডাইনামিক ফ্রিকশন আলাদা। আমি বলে দিচ্ছি গল্পটা কিরকম, একটু বুঝতে হবে। ঠিক আছে, এটাকেও চলো ঘর্ষণ বলছে, এটাকেও চলো ঘর্ষণ বলছে, ঠিকঠাক নামকরণ হয়নি। হ্যাঁ, বাংলাতে বলে দিচ্ছি কেন নামকরণটা ভুল, একটু দেখলে বুঝতে পারবে। প্রথমে আমরা জানবো স্লাইডিং ফ্রিকশন। ভালো করে দেখবি স্লাইডিং ফ্রিকশন আমরা কাকে বলি। দেখ, মনে কর যে এইখানে তোর একটা অবজেক্ট আছে। এই অবজেক্টের উপরে তুই একটা পয়েন্ট, এই পয়েন্টটাকে মার্ক করলি এ, একটা পয়েন্ট, এই পয়েন্টটাকে মার্ক করলি বি। তুই কি করলি যে এই অবজেক্টটাকে এই সারফেসটার উপর দিয়ে হাঁটিয়ে নিয়ে যেতে চাইছিস। ভালো করে বোঝ। কিছুক্ষণ পর যদি আমি এরকম দেখি যে যে পয়েন্টটা এতে ছিল সেই পয়েন্টটা এরম জায়গাতেই আছে, আর যেটা বিতে ছিল সেটা এরম জায়গাতেই আছে। হতেই পারে যে তুই ওকে এইখান থেকে ঠেলে এইখানে নিয়ে গেছিস, কিন্তু যে পয়েন্টটা যেরম ভাবে টাচে ছিল সেই পয়েন্টটা সেরম ভাবেই টাচে আছে। এইটাকে আমরা বলবো স্লাইডিং ফ্রিকশন। খুব কনসেপচুয়াল জিনিস। হ্যাঁ, এটাকে আমরা বলবো স্লাইডিং ফ্রিকশন। তার মানে কি, যে যে পয়েন্ট অফ কন্ট্যাক্টটা ছিল সেই পয়েন্ট অফ কন্ট্যাক্টটা কিন্তু চেঞ্জ হয়নি। ভালো করে বোঝ। তার মানে কি, তুই যখন একটা বডিকে আরেকটা বডির প্রতি ঘষিয়ে নিয়ে যেতে চাইছিস, ঘষিয়ে নিয়ে যাওয়া মানে তুই এটাকে স্লাইড করাতে চাইছিস বা ঘষিয়ে নিয়ে যেতে চাইছিস, তখন স্লাইডিং ফ্রিকশন কাজ করে। তার তো টেন্ডেন্সি থাকবে বডিটাকে সামনের দিকে নিয়ে যাওয়া, কিন্তু কেমন ভাবে নিয়ে যাওয়া না, ঘষিয়ে ঘষিয়ে নিয়ে যাওয়া। তার মানে যে পয়েন্টটা যেভাবে টাচ হয়ে আছে সেই পয়েন্টটা সেভাবে টাচ হয়ে থাকবে। চলে আসে আরেক ধরনের ফ্রিকশন, যেটাকে আমরা বলি রোলিং ফ্রিকশন। কাকে বলবো রোলিং ফ্রিকশন? ভালো করে দেখবি। মনে কর এই বডিটাকে তুই এখান থেকে নিয়ে গেছিস। কোথায় নিয়ে গেছিস? তুই এখান থেকে ওকে ওই পজিশন অব্দি নিয়ে গেছিস। এর এ পয়েন্টটা এখানে ছিল। তুই যখন একটু সামনের দিকে রোল করাবি, তাহলে এ পয়েন্টটা এখানে না থেকে কিছুক্ষণ পরে হয়তো এ পয়েন্টটা এখানে চলে আসবে। তার মানে কি হলো, যে এর যে পয়েন্ট অফ কন্ট্যাক্ট এই জায়গায়, সেই পয়েন্ট অফ কন্ট্যাক্টটা আর ওই জায়গায় নেই, সেটা উঠে গেছে। এখানে একটা নতুন পয়েন্ট অফ কন্ট্যাক্ট তৈরি হয়েছে। তাহলে ব্যাপারটা কি হলো, ঘষানো হলো না, ব্যাপারটা কি হলো, এটাকে ঘূর্ণন হলো বা এটাকে রোলিং করা হলো। এই যে রোলিং ব্যাপারটা, রোলিং ফ্রিকশন বা এই যে ঘূর্ণন ব্যাপারটা, এই যে রোলিং ফ্রিকশন বা ঘূর্ণন ঘর্ষণ, এই ব্যাপারটাকে আশা করি বুঝতে পারবেন। এখন একটা খুব মজার জিনিস আছে, সেটা হচ্ছে যে এই ঘূর্ণন ঘর্ষণের ক্ষেত্রে কখনোই স্ট্যাটিক ফ্রিকশন হয় না। এই ক্ষেত্রে স্ট্যাটিক ফ্রিকশন ক্রিয়েট করা যায় না, কারণ এখানে আমরা বলটা এমনভাবেই প্রয়োগ করি যে স্ট্যাটিক বলে গল্পটা আসে না, কিন্তু এর ক্ষেত্রে স্ট্যাটিক ফ্রিকশন আসে। তাহলে এবার বুঝবো যে এর ক্ষেত্রে স্ট্যাটিক বা স্থিত ঘর্ষণ কিভাবে কাজ করে। তাহলে চলো স্লাইডিং ফ্রিকশনকে নিয়ে একটু আলোচনা করা যাক। স্লাইডিং ফ্রিকশন, দেখ স্লাইডিং ফ্রিকশনের ক্ষেত্রে কি হচ্ছে।
ভালো করে বুঝতে হবে। মনে কর তোর এই ব্লকটাকে রয়েছে, এই ব্লকটা এই সারফেসটার উপরে আছে, তুই চাইছিস যে এই ব্লকটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। তার জন্য তুই এখান থেকে কি করছিস, একটা ফোর্স অ্যাপ্লাই করছিস। তুই কি চাইছিস, ব্লকটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে, সেই জন্য তুই কি করছিস, তুই একটা ফোর্স অ্যাপ্লাই করছিস। যে ফোর্সটা অ্যাপ্লাই করার পরে ও এখান থেকে একটা ডিসপ্লেসমেন্ট সামনের দিকে যাবে এবং বডিটা এগিয়ে যাবে। কিন্তু এই বডিটাকে সরাতে গেলে তুই ঠেললেই বডিটা সরবে এমনটা কিন্তু না। চল ব্যাপারটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি। চল ভালো করে দেখবো, ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি। দেখ ভালো করে প্রথমে, এই হচ্ছে আমার সাপোজ বডিটা, আমি চাইছি এই বডিটাকে এইদিকে ঠেলতে। আমি কি করলাম, একটা ঠেলা দিচ্ছি, ভালো করে বুঝবো কি করছি, একে একে একটা ঠেলা দিচ্ছি, এটা ঠেললাম, যাচ্ছে না, আমি ঠেলে যাচ্ছি কিন্তু এই ঠেলছি, এই গেল। তার মানে ওকে যখনই আমি ঠেলা শুরু করছি তখনই কিন্তু ও যাচ্ছে না, আমি তো ঠেলছি ওকে, এই দেখ আমি ঠেলছি ওকে, থামিনি, আমি ঠেলছি ওকে। যখনই ওকে ঠেলা শুরু করছো কিন্তু যাচ্ছে না, এই ঠেলা বাড়াচ্ছি, এই বাড়াচ্ছি, এই বাড়াচ্ছি, এই গেল। তার মানে এখান থেকে আমি কি বুঝতে পারলাম, যে একটা বডিকে ঠেললেই যে সেই বডিটা সামনের দিকে যাবে তা কিন্তু নয়, তাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ ঠেলা দেব, তারপরে সে সামনের দিকে যাবে। তাহলে এই যে একটা ঠেলা আমি তাকে কন্টিনিউয়াসলি দিয়ে যাচ্ছি এবং আমার ঠেলাটাকে বাড়িয়ে যাচ্ছি 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 যাচ্ছি, তারপরে একটা ঠেলা দিলে সে এগোলো, তাহলে এই সময়টা আমার ঠেলা যে ফোর্সটা আমি দিলাম সেটা গেল কোথায়? দেখ আমার যে সারফেসটা রয়েছে, এই সারফেসের উপরে যখন এটাকে রাখছি তাহলে এই জায়গা বরাবর একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করবে। কিন্তু ফ্রিকশনাল ফোর্সটা কেমন হবে, যদি আমি ওকে এই দিকে ঠেলতে চাই সে এমন হবে যাতে ও চাইবে না এই দিকে যেতে পারে, তাহলে নিশ্চয়ই উল্টো দিকে সে একটা ফোর্স দিচ্ছে। তাহলে আমি যত ফোর্সটা বাড়াচ্ছি উল্টো দিকের ফোর্সটাও তো তত বাড়ছে, তাহলে আমি এটাকে যত বাড়ালাম উল্টো দিকের ফোর্সটাও কি হলো, তত বাড়লো। তাহলে ভালো করে বোঝো, তাহলে আমি একে ফোর্স দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, ও উল্টো দিকে একটা ফোর্স দিচ্ছে দিচ্ছে দিচ্ছে, এবং আমি যত দিচ্ছি ও তত দিচ্ছে। একটা সময় এমন এলো যে আমার ফোর্সটা এতটাই বেশি হয়ে গেল যে ওর উল্টো দিকের ফোর্সটা আর পেরে উঠলো না। আমার কথা বোঝা গেল? তার মানে যখন ওর উল্টো দিকের ফোর্স পেরে উঠলো না তখনই আমার বডিটা চলতে শুরু করলো। তাহলে যতক্ষণ না আমার বডিটা চলতে শুরু করেছিল ততক্ষণ আমার বডিটা রেস্টে ছিল। তাহলে রেস্টে যখন বডিটা ছিল সেই সময় যে ফোর্সটা এই আমি বরাবর উল্টো দিকে কাজ করছে, স্মল এফ দিয়ে লিখি, সেটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। এবং যেহেতু বডিটা মুভ করছিল না তাই এটাকে আমরা বলবো স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স। চলো এটাকে নিয়ে একটু কালচার করি। চলে যাব আমি তপা আর মৌমিতার কাছে, চলে যাব তপা আর মৌমিতার কাছে। আমার দুটো বডি আছে, প্রথমে জিজ্ঞেস করবো মৌমিতা, মৌমিতা এই বডিটার উপরে আমি ফোর্স দিচ্ছি, আমি দু জায়গাতে আঁকছি ইচ্ছা করে। ধর এই বডিটার উপরে প্রথম ক্ষেত্রে আমি ফোর্স দিলাম 5 নিউটন, পরের ক্ষেত্রে ফোর্স দিলাম 10 নিউটন। তাহলে প্রথম ক্ষেত্রে ফোর্স দিলাম 5 নিউটন, পরের ক্ষেত্রে ফোর্স দিলাম 10 নিউটন। ওকে মুভ করতে গেলে লাগে 20 নিউটন, তবে ও মুভ করবে, তার আগে অবধি রেস্টে থাকবে। তাহলে যখন 5 নিউটন দিলাম তখন ফোর্সের ভ্যালু, ফ্রিকশনাল ফোর্স ভ্যালু কোন দিকে, এটা হচ্ছে এ দিক, এটা বি দিক, কোন দিকে, এ দিকে না বি দিকে? হ্যাঁ বল কোন দিকে? এর দিকে হবে। এর দিকে হবে, গুড, এর দিকে হবে। তাহলে এর দিকে ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু হবে, আর তার মান কত হবে? 5 নিউটন। ভেরি গুড, ভেরি গুড, খুব সুন্দর, অপূর্ব। চলে যাব তপার কাছে। তপা আমি এটার ক্ষেত্রে দিয়েছি 10 নিউটন ফোর্স। 10 নিউটন ফোর্স দেওয়ার জন্য একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করবে, কারণ ও তো নড়তে পারবে না, 20 নিউটন না দিলেও নড়তে পারবে না। তাহলে ও কোন দিকে ফোর্স কাজ করবে, এই দিকে কাজ করবে না এই দিকে কাজ করবে? এটা এ দিক, এটা বি দিক, কোন দিকে কাজ করবে? তপার কথা শোনা যাচ্ছে না?
শোনা যাচ্ছে না, তারপর কথা শোনা যাচ্ছে না, তারপর বল। আচ্ছা, ও নেটওয়ার্ক প্রবলেম আছে কিছু, ঠিক আছে, অসুবিধা নেই। চলে যাব প্রিয়াঙ্কার কাছে। প্রিয়াঙ্কা, এর দিকে কাজ করবে না বি এর দিকে কাজ করবে? এর দিকে। তার ভ্যালু কত হবে, মান কত হবে? 10 নিউটন। তাহলে দেখ, একটা জিনিস আমরা বুঝে গেলাম যে ফ্রিকশনাল ফোর্স ততটাই হবে যতটা ফোর্স আমি তাকে দিচ্ছি, তাই না? যতক্ষণ না সে নড়বে। এবার বলতো, প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করছি যে প্রিয়াঙ্কা, এইদিকে আমি ফোর্সটা বাড়িয়ে দিলাম, বাড়িয়ে ফোর্সটা দিলাম 19 নিউটন, আর এখানে বাড়িয়ে ফোর্সটা দিলাম 21 নিউটন, 20 নিউটনেও মুভ করে। কনসেপচুয়াল কোশ্চেন কিন্তু এটা এ ডাইরেকশন, এটা বি ডাইরেকশন, কোন দিকে ফোর্স কাজ করবে? এটা এ ডাইরেকশন, এটা বি ডাইরেকশন, কোন দিকে ফোর্স কাজ করবে বল? প্রথম ক্ষেত্রে 19 নিউটনের ক্ষেত্রে আগে বল। প্রথম ক্ষেত্রে এর দিকে করবে, এর দিকে করবে, তার ভ্যালু কত হবে? ভ্যালু হচ্ছে 19 নিউটন হবে। 19 নিউটনই হবে। আচ্ছা, তারপরে 20 নিউটন দিলেও মুভ করে, ঠিক আছে, আমি ওকে 21 নিউটন দিয়েছি। এবার বল। এবার হচ্ছে বল। উল্টো দিকে সি এর দিকে তো হবে। পি এর দিকেই হবে। আচ্ছা, পি এর দিকে হলো, ফোর্সের ভ্যালু কত আমি ফিকশনাল? তো 1 নিউটন। 1 নিউটন না, 20 নিউটন দিলে যদি মুভ করে এবং সে যখন মুভ করতে শুরু করলো, তাহলে এখানে সে রেস্টে ছিল, এখানে সে রেস্টে ছিল, মানে স্থিতি অবস্থায় ছিল, এখানে সে স্থিতি অবস্থায় ছিল রেস্টে, এখানে গিয়ে সে প্রথম মুভ করতে শুরু করলো। তাহলে যখন সে 21 নিউটনে মুভ করতে শুরু করলো, তার অপোজিট ফ্রিকশনাল ফোর্স হবে লেস দ্যান 19 নিউটন। বুঝে গেল কথাটা? 19 নিউটন নয়, লেস দ্যান 19 নিউটন, কারণ 20 নিউটন দিলেই মুভ করতে শুরু করে, তাহলে 19 নিউটন হচ্ছে লিমিট। বুঝে গেল কথাটা? 20 নিউটন দিলেই মুভ করতে শুরু করে মানে কি 19 নিউটনে মুভ করবে না 20 নিউটনে মুভ করবে, পরিষ্কার? তাহলে ওর ফ্রিকশন যেটা কাজ করবে সেটা লেস দ্যান 19 নিউটন, কতটা লেস জানি না, তবে 19 নিউটনের থেকে কম। পরিষ্কার হলো কথাটা? আচ্ছা, চলে যাবো ভাগ্যশ্রীর কাছে আর অদিতির কাছে। ভাগ্যশ্রী আর অদিতি, ভাগ্যশ্রী আর অদিতি, প্রথমে বলছি বলবি। ওটা লেস দ্যান 21 নিউটন হবে। না, লেস দ্যান 21 না, লেস দ্যান 19 নিউটন হবে। তুই যদি, আচ্ছা দেখ আমরা এগোচ্ছি ধীরে ধীরে, দেখ। আচ্ছা, সাপোজ লেস দ্যান 19 নিউটন, সাপোজ এর ভ্যালুটা হলো, এটা ধরলাম সাপোজ 18 নিউটন। সাপোজ চলে যাবো প্রথমে অদিতির কাছে। অদিতি, এখানে আমি দিয়েছি ফোর্স 25 নিউটন, আর এটা বলবি ভাগ্যশ্রী, এখানে আমি ফোর্স দিয়েছি 250 নিউটন। পরিষ্কার? প্রথমটায় ফোর্স দিয়েছি 25 নিউটন, পরেরটায় ফোর্স দিয়েছি 250 নিউটন। জিজ্ঞেস করব যে এর ক্ষেত্রে কোন দিকে যাবে, এটা পি, এটা কিউ, এটা আর, এটা এস, কোন ক্ষেত্রে যাবে, কোথায় যাবে? প্রথমে অদিতি বলবি প্রথম কেসটা। ফ্রিকশনাল ফোর্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পি এর দিকে যাবে, ভ্যালু কত হবে? 19 নিউটন অবধি রেস্টে ছিল, 21 নিউটনে মুভ করেছে। না, সেটা লেস দ্যান 19 নিউটন। এই ক্ষেত্রে যদি 18 নিউটন ফোর্স হয়, এখানেও 18 নিউটনই অ্যাপ্লাই হবে। বোঝা গেল? চলে যাবো ভাগ্যশ্রীর কাছে। ভাগ্যশ্রী, এই ক্ষেত্রে ফ্রিকশনাল ফোর্স কোন দিকে কাজ করবে? আর এর দিকে। আর এর দিকে কাজ করবে, তার ভ্যালু কত হবে? লেস দ্যান 19 নিউটন। লেস দ্যান 19, মানে ধরলাম 18 নিউটন। আচ্ছা, এবার চলে যাব সবার কাছে। প্রথমে পেছন দিক থেকে কাজ শুরু করব। আচ্ছা, 250 নিউটন এদিকে কাজ করছে, 18 নিউটন আর এর দিকে কাজ করছে, তাহলে এখানে নেট ফোর্স কত? ভাগ্যশ্রী বলবি। 250 মাইনাস 18। 250 মাইনাস 18, তাহলে কত হলো? 232 নিউটন, তাই তো? ডাইরেকশন কোন দিকে? আর এর দিকে না এসের দিকে? এস এর দিকে। গুড, ভেরি গুড। অদিতি বলতো এবার তাহলে এটার ক্ষেত্রে।
নেট ফোর্স কোন দিকে আর কত? ফ্রিকশনাল ফোর্স এদিকে কাজ Q এর দিকে আর 25 মাইনাস 18 মানে 7 নিউটন। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, খুব সুন্দর। চলে যাব, এটা প্রিয়াঙ্কা বলেছে, চলে যাব প্রিয়াঙ্কার কাছে। প্রিয়াঙ্কা এটা কি হবে? নেট ফোর্স কোন দিকে আর কত? তাড়াতাড়ি বল। ডিরেকশন কিউ এর দিকে হবে। ডিরেকশন কিউ এর দিকে। আর কত? নেট ফোর্স হবে 21 মাইনাস 18। 21 মাইনাস 18, তাহলে কত? 3 নিউটন। পরিষ্কার হলো কথাটা? চলে যাব মমিতার কাছে। মমিতা, এটার গল্পটা বল, কি হবে? যেহেতু 19 মাইনাস 0 তাই জন্য রেস্টে থাকবে কোন দিকে হবে। গুড, নেট ফোর্স 0, তাই যেহেতু সে 0 তার কোনো ডাইরেকশন নেই। ওকে, ভেরি গুড। তাহলে উপরের কেসগুলো একই হলো। বাহ, এই তো বুঝতে পেরেছিস। তার মানে আমরা একটা ফ্রিকশনাল ফোর্সের ধারণা কিন্তু পেয়ে গেছি। কি হবে যদি, এটা আমি জিজ্ঞেস করব ভাগ্যশ্রীকে, কি হবে যদি আমি উল্টো দিকে 232 নিউটন ফোর্স অ্যাপ্লাই করি? কি হবে? থেমে যাবে। থেমে যাবে। তার মানে একটা জিনিস আমি কি বুঝছি, আমি বুঝছি যে 250 নিউটন যদি আমি সামনের দিকে দিই আর 232 নিউটন যদি পেছন দিকে দিই, তাহলে আলটিমেটলি দ্য বডি উইল নট মুভ। কেন মুভ করবে না? তার কারণ হিসেবে ব্যাখ্যা করতে গেলে দেখো, এই আমার ব্লকটা আছে, ব্লকটাকে এই দিক থেকে আমি 250 নিউটন দিলাম, এই দিক থেকে আমি 232 নিউটন দিলাম, নেট ফোর্স কত হলো? 18 নিউটন। কোন দিকে? এই ডাইরেকশনে। আর 18 নিউটনে ও মুভ করে, কারণ ফ্রিকশনাল ফোর্স 19 নিউটন অবধি হতে পারে, তাই এই ক্ষেত্রে ফ্রিকশনাল ফোর্স হবে 18 নিউটন এবং উল্টো দিকে, সো ইট উইল বি ইন আ স্টেট অফ রেস্ট। কনসেপ্ট আশা করি আমাদের পরিষ্কার হয়ে গেছে। আচ্ছা, প্রথম কেসটা নিয়ে যে আলোচনা করেছিলাম, এই কেসটা আমরা আবার চলে আসি। এখানে আমরা কি করেছিলাম? আমরা একটা 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই করেছিলাম একটা ব্লকের উপরে। এই আমার একটা ব্লক ছিল, এর উপরে আমরা একটা 5 নিউটন ফোর্স এইদিকে অ্যাপ্লাই করেছিলাম। কিন্তু এবার এটা না করে আমি 5 নিউটন ফোর্সই অ্যাপ্লাই করলাম, বাট উল্টো দিকে অ্যাপ্লাই করলাম। ফ্রিকশনাল ফোর্স কোন দিকে কাজ করবে? এই দিকে না এই দিকে? এটা পি, এটা কিউ। কোন দিকে ফ্রিকশনাল ফোর্স কাজ করবে বল? তাড়াতাড়ি কে বলবি এটা? থেমে হ্যাঁ, কিন্তু কোন দিকে ফ্রিকশনাল ফোর্স কোন দিকে কাজ করে? পি না কিউ? কিউ এর দিকে। গুড। তার মানে যখন আমি ফোর্স অ্যাপ্লাই করছি একটা বডির উপরে, আমি যেদিকে ফোর্স অ্যাপ্লাই করব তার উল্টো দিকে একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করবে। তাহলে এখান থেকে দেখো আমি দুটো পয়েন্ট ডিরাইভ করতে পারি। প্রথম পয়েন্ট হচ্ছে যে ফ্রিকশনাল ফোর্স acts opposite to the direction of application of force. সেকেন্ড জিনিস যেটা আমি জানতে পারছি সেটা হচ্ছে frictional force is self adjusting. প্রথমে একটু বলে দেবো কোনটা কি। এটা হচ্ছে অপোজিট, মানে উল্টো দিকে কাজ করছে। ডাইরেকশন অফ অ্যাপ্লিকেশন অফ ফোর্স মানে যেদিকে আমি ফোর্সটা অ্যাপ্লাই করছি, যেমন 5 নিউটন আমি এই দিকে দিচ্ছি, তাহলে এইটা হচ্ছে ডাইরেকশন অফ অ্যাপ্লিকেশন অফ ফোর্স, মানে যেদিকে আমি ফোর্সটা প্রয়োগ করছি। ঠিক আছে, ডাইরেকশন অফ অ্যাপ্লিকেশন অফ ফোর্স মানে বল প্রয়োগের দিক, বল প্রয়োগের দিক। আর সেলফ অ্যাডজাস্টিং মানে কি? ও নিজেই নিজেকে বাড়া কমা করাতে পারে। তার মানে এই সেলফে কি বলবো, সেলফ অ্যাডজাস্টিং এর তো বাংলা নাই, বাংলা জানি না আমি। মানে বুঝতে পেরেছিস তো কথাটা, যে ও ওর ভ্যালুটা, মানে কতটা ফোর্স বাড়বে বা কতটা ফোর্স কমবে সেটা ও নিজেই নিজের মতো করে ঠিক করে বাড়াতে বা কমাতে পারে। ঠিক আছে, ওটাকে বলে সেলফ অ্যাডজাস্টিং। ওর বাংলাটা এই ছায়াতে লেখা নেই। ওকে, তাহলে এটা হচ্ছে, আমি পেলাম না, পেলে আমাকে বলিস কেউ, নিজেই নিজের মানটাকে নিয়ন্ত্রণ করতে পারে।
ঠিক আছে, নিজেই নিজের স্বনিয়ন্ত্রক স্যার। স্বনিয়ন্ত্রক, বাবা বাঁচলাম, তুই মুক্তি দিলি আমাকে। স্বনিয়ন্ত্রক, দেখ মানটা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ তাহলে এটাকে বলবো সেলফ অ্যাডজাস্টিং। পরিষ্কার হলো কথাটা? আচ্ছা, ফ্রিকশন ফোর্সের দুটো প্রপার্টি আমরা জানি। এখন স্ট্যাটিক ফ্রিকশনকে কেন আমরা স্লাইডিং ফ্রিকশনের একটা অংশ বলে ভাববো, রোলিং ফ্রিকশনের অংশ বলে ভাববো না? তার কারণ হচ্ছে যে যখন আমি একটা বডিকে মুভ করাতে চাইবো, সাপোজ এই বডিটাকে মুভ করাতে চাইছি, কিন্তু সে মুভ করছে না, বাট তার একটা টেন্ডেন্সি আছে এই দিকে মুভ করে যাওয়ার। যদি সে এইদিকে মুভ করে যেত তাহলে এই পয়েন্টটা হয়তো এগিয়ে এই জায়গায় আসতো, কিন্তু পয়েন্টটা ওই সারফেস ছেড়ে সরে যেত, এটা কখনো হয় না। সেই জন্য স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে পার্ট অফ স্লাইডিং ফ্রিকশন। কেমন? আচ্ছা, এবার ডিনামিক ফ্রিকশন কি? দেখো এইখান থেকে শুরু হলো ডিনামিক ফ্রিকশন। তাহলে এইটা হচ্ছে ডিনামিক ফ্রিকশন, এটা ডিনামিক ফ্রিকশন, এইটা ডিনামিক ফ্রিকশন, পরে এটা স্ট্যাটিক হলো। যাই হোক, তার মানে যখনই একটা বডি মুভ করে গেল সামনের দিকে, তখনই একটা স্লাইডিং ওয়েতে যখন মুভ করে গেল, সেটাকে আমরা বলবো ডিনামিক ফ্রিকশন। আচ্ছা, ডিনামিক ফ্রিকশন মানে তোর বই সেটাকে চলঘর্ষণই বলেছে। তাহলে এটুকু বোঝা গেল। চলো, আচ্ছা এবার আমরা বলবো সীমাস্থ ঘর্ষণ কাকে বলে, বা লিমিটিং ফ্রিকশন। সীমাস্থ ঘর্ষণ, সীমাস্থ ঘর্ষণ বলতে সবাইকে ভাবতে মারান দেখেও মারান ভুল করছে। চলো, সীমাস্থ ঘর্ষণ কাকে বলবো? এটা হচ্ছে লিমিটিং ফ্রিকশন। লিমিটিং ফ্রিকশন কাকে বলে? লিমিটিং ফ্রিকশন চলো একটু বোঝা যাক। দেখ, একটা ভালো করে জিনিস দেখবি তো, যে যখন আমরা আমাদের অ্যাপ্লাইড ফোর্সটাকে বাড়াচ্ছি, তত উল্টো দিকে ফ্রিকশনাল ফোর্স বাড়ছে। দেখ, যখন 5 নিউটন দিলাম ফ্রিকশনাল ফোর্সও 5 নিউটন, যখন 10 দিলাম ফ্রিকশনাল ফোর্সও 10, যখন 19 দিলাম ফ্রিকশনাল ফোর্সও 19, তো যেই 21 দিলাম ফ্রিকশনাল ফোর্স আর 19 এর বেশি বাড়লো না। তার মানে ওর ম্যাক্সিমাম ভ্যালু একটা ছিল, তাহলে এইটা হচ্ছে ওর ম্যাক্সিমাম ভ্যালু 19 নিউটন। এই যে ম্যাক্সিমাম ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন, যে একটা স্থিতি ঘর্ষণের সবথেকে সর্বোচ্চ মান যেটা, সেই সর্বোচ্চ মানটাকে আমরা বলবো লিমিটিং বা সীমাস্থ ঘর্ষণের মান। ঠিক আছে, তাহলে এটা কি যে ম্যাক্সিমাম ভ্যালু, সর্বোচ্চ মান, ম্যাক্সিমাম ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন। আশা করি এটুকুনি বোঝা গেল। আচ্ছা, গেল। তাহলে এর থেকে বেশি তাতে জয়েন করো। আচ্ছা, এটুকু পরিষ্কার হলো। উদিতি জয়েন করেনি, উদিতি জয়েন করেনি, আর কে জয়েন করেনি? উদিতি আর নতুন মেয়ে, কি নাম জানো তার? সূর্যতপা। দাঁড়া ওদেরকে বলি। উদিতি আর সূর্যতপা, একটু দাঁড়াও। এটাকে জয়েন করো। উদিতি ইজ জয়েনিং দ্য মিটিং। সূর্যতপা জয়েন করে গেছে, বাহ, তাহলে আর বলতে হবে না। ঠিক আছে, চলো আমরা আবার দেখি। তাহলে এই যে ম্যাক্সিমাম ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন, সেটাকে আমরা বলছি লিমিটিং ফ্রিকশন। এখন এই লিমিটিং ফ্রিকশনের অনেকগুলো প্রপার্টি আমরা অলরেডি জেনেছি, দুটো প্রপার্টি আমাদের বিশেষ করে জানতে হবে। প্রথম প্রপার্টি হচ্ছে যে নর্মাল রিঅ্যাকশন, নর্মাল রিঅ্যাকশন যেটাকে আমরা আর বলি, নর্মাল রিঅ্যাকশন
নর্মাল রিঅ্যাকশনকে বাংলায় কি বলে এক সেকেন্ড দাঁড়াও বলছি। নর্মাল রিঅ্যাকশনটা পড়েছি, ধরো নর্মাল রিঅ্যাকশনের বাংলা এক সেকেন্ড দাঁড়াও। নর্মাল রিঅ্যাকশনের বাংলা হচ্ছে, তো ওই তো দেখলাম কোথায় আছে লেখা। নর্মাল রিঅ্যাকশন হচ্ছে যা নেই। আচ্ছা, নর্মাল রিঅ্যাকশন কাকে বলে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? নেই তো হয়ে নর্মাল রিঅ্যাকশন কাকে বলে আমি বলে দিচ্ছি, দেখে। আচ্ছা, নর্মাল রিঅ্যাকশন হচ্ছে যে মনে কর তুই একটা বস্তুকে একটা টেবিলের উপরে রেখেছিস, এই বস্তুটাকে একটা টেবিলের উপরে রেখেছিস, কেমন? তাহলে যখন এই বস্তুটাকে টেবিলের উপরে রেখেছিস এর ওয়েটটা নিশ্চয়ই নিচের দিকে কাজ করবে। যখনই এর ওয়েটটা নিচের দিকে কাজ করবে এর ওয়েটটা কার উপরে অ্যাপ্লাইড হবে? এই টেবিলটার উপরে অ্যাপ্লাইড হবে এবং সে নিচের দিকে কাজ করবে। এই টেবিলটা এই ওয়েটটাকে পেয়ে এই বস্তুটার উপরে একটা উল্টো দিকে ফোর্স দেয়। এই যে ফোর্সটা সে উল্টো দিকে দেয় এটাকে বলে নর্মাল রিঅ্যাকশন ফোর্স, ঠিক আছে? তাহলে এই নর্মাল রিঅ্যাকশন ফোর্সের ভ্যালু যত বেশি হবে, এর মান যত বেশি হবে, ফ্রিকশনও তত বেশি হবে। তাহলে ফ্রিকশন ইজ প্রপোর্শনাল টু আর, তাহলে আর যত বেশি হবে ফ্রিকশনও তত বেশি হবে। পরিষ্কার হলো কথাটা? আচ্ছা, এক নম্বর পয়েন্ট। নেক্সট পয়েন্ট যেটা আমাকে জানতে হবে, ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে এই যে লিমিটিং ফ্রিকশন বা ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু বা মান, এটা কিন্তু বডিটার এরিয়া বা কন্ট্যাক্টে কতটা জায়গা নিয়ে আছে তার উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে অ্যাকচুয়াল এরিয়া অফ কন্ট্যাক্টের উপরে। তার মানে আমরা এটাকে এইভাবে বলবো যে লিমিটিং ফ্রিকশন between two surface, দুটো তলের মধ্যে সীমাস্থ বল, সীমাস্থ ঘর্ষণ বল is independent of the area and shape of surface, of the area and shape of surface in contact, is independent of the area and shape of surface in contact. আশা করি কথাটা বোঝা গেল, is independent of the area and shape of surface in contact। আচ্ছা, এইটুকু আমরা বুঝতে পারলাম। তার মানে কি বোঝায়? তার মানে মনে করো আমার কাছে একটা সারফেস দেওয়া আছে, ভালো করে বুঝবে, আমার কাছে একটা সারফেস দেওয়া আছে। এই সারফেসটার উপরে তিন ভাবে রাখা আছে। এক হচ্ছে একটা ইটকে আমি এইভাবে রাখলাম, একটা ইটকে তো আমি এইভাবেও রাখতে পারি, আবার একটা ইটকে আমি এইভাবেও রাখতে পারি। একটা জিনিস দেখবি যে এই তিনটে ক্ষেত্রেই তো একই ইট, তাহলে তিনটে ক্ষেত্রে এই ইটের ওয়েট কিন্তু সেম। এই ক্ষেত্রে ওয়েট যা হবে, এই ক্ষেত্রে ওয়েট যা হবে, এই ক্ষেত্রে ওয়েট যা হবে, তিনটে ক্ষেত্রে ওয়েট কিন্তু সেম। সাপোজ এখানে যদি 200 নিউটন কাজ করে, এখানেও 200 নিউটন কাজ করবে, এখানেও কিন্তু 200 নিউটনই কাজ করবে। তাহলে তিনটে ক্ষেত্রেই যদি ওয়েট সেম হয় তাহলে তিনটে ক্ষেত্রেই নর্মাল রিঅ্যাকশন আর এর ক্ষেত্রেও 200 নিউটন হবে, এর ক্ষেত্রেও 200 নিউটন হবে, এর ক্ষেত্রেও কিন্তু 200 নিউটন হবে। এখন আমাদের ধারণা থেকে দেখে মনে হতেই পারে যে এর বেশি সারফেস কন্ট্যাক্টে আছে, তাহলে এর ফ্রিকশনটা বেশি হওয়া উচিত, এর তার থেকে কম তাহলে এর তার থেকে কম হওয়া উচিত, আর এর একদমই কম তাহলে এর আরো কম হওয়া উচিত। কিন্তু তা হয় না। কতটা এরিয়া কন্ট্যাক্ট আছে তার উপর ডিপেন্ড করে না, অ্যাকচুয়াল কতটা পয়েন্ট অফ কন্ট্যাক্ট আছে তার উপর ডিপেন্ড করে। তাই এর এরিয়া যতই বাড়ুক না কেন, এর ক্ষেত্রে যে ফ্রিকশনাল ফোর্স কাজ করবে, এর ক্ষেত্রে যে কাজ করবে, এর ক্ষেত্রে যে কাজ করবে, তিনটেই F1 F2 F3 তিনটে কিন্তু সেম হবে। এখান থেকে এটাই বোঝা যাচ্ছে যে ইটস ইন্ডিপেন্ডেন্ট অফ দি এরিয়া অ্যান্ড শেপ অফ সারফেস ইন কন্ট্যাক্ট। ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, যে তুমি যেভাবেই বেকিট এরিয়ে রাখো লিমিটিং ফ্রিকশন কিন্তু কখনোই এই ভ্যালুর বেশি বাড়বে না। বোঝা গেল কথাটা? আচ্ছা, তাহলে এখান থেকে কি বুঝলাম যে লিমিটিং ফ্রিকশন যদি সেটাকে আমি F দিয়ে লিখি, সেই F প্রপোর্শনাল টু নর্মাল রিঅ্যাকশন আর।
যখনই কোনো প্রপোর্শনালিটি থাকে এটাকে তুলতে গেলে আমাকে একটা কনস্ট্যান্ট আনতে হয়, অর এফ ইকুয়ালস টু কিউ হবে মিউ আর। তার মানে এফ ইকুয়াল যদি মিউ আর হয়, আর আমরা লিখতে পারি মিউ ইকুয়ালস টু এফ বাই আর। এর যে ম্যাক্সিমাম ভ্যালু সেটাকে মিউ এস বা স্ট্যাটিক দিয়ে লেখা হয়, তাহলে অর মিউ এস কি হবে, ওর ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন বাই নর্মাল রিয়াকশন। বোঝা গেল কথাটা? আচ্ছা, এই যে মিউটা, যেটাকে আমি মিউ এস দিয়ে লিখলাম, এটাকে ইংরেজিতে আমি বলবো কোফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। এটাকে ইংরেজিতে কি বলবো? কোফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। বাংলাতে বলবো স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। এটাকে ইংরেজিতে বলবো কোফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন, কোফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। আর বাংলাতে আমি বলবো এটাকে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। আশা করি বোঝা গেল। এবার এটা তো যখন ও রেস্টে ছিল, এটা হচ্ছে কন্ডিশন যখন ও অ্যাট রেস্টে ছিল। কিন্তু যদি ও মোশনে মুভ করতে শুরু করে, আমি একটু আগেই বললাম যে মোশনে যদি মুভ করতে শুরু করে লিমিটিং ফ্রিকশনের ভ্যালু যা হবে, যেমন এই ক্ষেত্রে আমার 19 নিউটন হচ্ছিল, তার থেকে কম হতে হবে। তাহলে এই এফ গুলো হচ্ছে অ্যাকচুয়ালি এফএস, এই এফ গুলো হচ্ছে অ্যাকচুয়ালি এফএস, আর এই এফ গুলো হচ্ছে অ্যাকচুয়ালি এফকে। এফকে মানে কাইনেটিক ফ্রিকশন বা চল ঘর্ষণ। তাহলে যখন তারা মোশনে থাকবে তখন কি হবে? তখনও যে এফ কে হবে সেটাও কিন্তু প্রপোর্শনাল টু আর নর্মাল রিঅ্যাকশন, কিন্তু এফ কে এর ভ্যালুটা এফ আর এর ভ্যালুর থেকে কম। তাহলে এফ কে এর ক্ষেত্রে যে কোফিশিয়েন্ট আমি লিখবো সেটা মিউ কে ইন্টু আর, অর মিউ কে কে লিখবো এফ কে বাই আর। জানবো যে এফ কে এর যে ভ্যালু সেটা সবসময় এফ এস এর ভ্যালু থেকে কম। তাহলে কাইনেটিক ফ্রিকশনের ভ্যালু স্ট্যাটিক ফ্রিকশনের থেকে সব সময়ের জন্য কম হবে। যদি তাই হয়, আর ভেবে দেখ যে মিউ কে হচ্ছে এফ কে বাই আর ইকুয়ালস টু, আর মিউ এস হচ্ছে এফ এস বাই আর। আমি যদি মিউ কে বাই মিউ এস করি, এখান থেকে যে মিউ কে বাই মিউ এস যদি করি, কি হচ্ছে দেখ, তার নিশ্চয়ই এফ কে বাই আর বাই এফ এস বাই আর। তাহলে এটাকে লিখতে পারি এফ কে বাই এফ এস, আর লিখতে পারি দেখো মিউ কে বাই মিউ এস হচ্ছে এফ কে বাই এফ এস। যদি এফ কে এফ এস এর থেকে ছোট হয়, ইফ এফ কে লেস দেন এফ এস হয়, और if के by एक्शन দ্বারা আচ্ছা, তাহলে এফ কে বাই এফ এস যদি লেস দেন 1 হয়, তার মানে এখান থেকে পরিষ্কার বুঝতে পারছি যে তাহলে মিউ কে বাই মিউ এস লেস দেন 1 হবে, और মিউ কে হবে লেস দেন মিউ এস। বোঝা গেল? এই রিলেশনটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। মাথায় আমরা এটা ঢুকিয়ে নেব। দেখ একটু আগে আমরা দেখলাম যে এফ কে তার ভ্যালু সাপোজ 18 নিউটন হলো ম্যাক্সিমাম, এফ এস তার ভ্যালু হলো ম্যাক্সিমাম 19 নিউটন, তাহলে মিউ কে বাই মিউ এস সেটাও কিন্তু হবে দেখ 18 বাই 19। বোঝা গেল? আশা করি এইটুকু আমাদের কাছে পরিষ্কার। আচ্ছা, এবার আমরা এই যে জিনিসগুলো এখন অবধি বুঝলাম সেটাকে নিয়ে আমরা একটা গ্রাফ আঁকবো। চলো গ্রাফটাকে দেখেন। দেখো আমি কি করছি, যে ফ্রিকশনের যে ফোর্সটা, সেই ফোর্সটাকে আমি এই দিক বরাবর প্লট করছি, কেমন? আর আমি যত ফ্রিকশনাল ফোর্সটা বাড়াচ্ছি তার রেসপেক্টে আমি যে বডিটাকে ফোর্স অ্যাপ্লাই করেছি সেটাকে আমি এফ দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তার মানে কি,
তার মানে এই বিভিন্ন কেসগুলোকে ভাবো, যে আমি এখানে যেমন অ্যাপ্লাই করেছি 5 নিউটন, 10 নিউটন, 19 নিউটন, 21 নিউটন, 25 নিউটন, 250 নিউটন, আমি ওগুলোকে এখানে প্লট করছি। দেখবি ভালো করে কি বলছি, যে এখানে আমি প্লট করলাম 5 নিউটন, এখানে আমি প্লট করলাম 10 নিউটন, দাঁড়া ইকুয়াল ডিস্টেন্স দিতে হবে, এখানে আমি প্লট করলাম 10 নিউটন, এখানে আমি প্লট করলাম 15 নিউটন, এখানে প্লট করলাম 20 নিউটন, এখানে প্লট করলাম 25 নিউটন, এখানে প্লট করলাম 30 নিউটন, ডট 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 করে চলতে থাকলো। ওকে, এরকম বাড়তে থাকলো ফোর্সটা। আমি কি বললাম, যে 19 নিউটন আমার ছিল ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু। এবার যখন আমি 19 নিউটন দিলাম, এদিকে সাপোজ আমি প্লট করছি, দেখো 5, 10, 15, 20, তাহলে এখানে আমার ম্যাক্সিমাম ফোর্সের ভ্যালু 19 এই জায়গাটায় আসবে। তাহলে এটা ফ্রিকশনাল ফোর্স 5 নিউটন, ফ্রিকশনাল ফোর্স 10 নিউটন, ফ্রিকশনাল ফোর্স 15 নিউটন, ফ্রিকশনাল ফোর্স 20 নিউটন। তার মানে এটাকে দেখো যে 20 নিউটন আর এখানে 20 নিউটন, এইটাই হচ্ছে তার ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে এই ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছেছে, দেখো যত আমি যখন 5 নিউটন দিয়েছিলাম তখন 5 নিউটনে ছিল, যখন 10 নিউটন দিয়েছিলাম তখন 10 নিউটনে ছিল, যখন 15 নিউটন দিয়েছিলাম 15 নিউটনে ছিল। তাহলে আলটিমেটলি আমি একটা স্ট্রেট লাইন পেলাম। যেই আমি লিমিটিং ফ্রিকশনে পৌঁছিয়ে গেলাম, যেই আমি সীমাস্থ ঘর্ষণ বলে পৌঁছিয়ে গেলাম, তারপরেই বডিটা মুভ করতে শুরু করলো। তাহলে এই পোর্শনের বডিটা ছিল রেস্টে, এই পোর্শনের বডিটা ছিল মোশনে। যেই মুভ করতে শুরু করলাম তার ফোর্সটা ঝপাং করে কমে যায়, তার ফোর্সটা এখান থেকে ঝপাং করে একটু বেশি কমে যায়, কমে গিয়ে এই ফোর্সের ভ্যালুটাই মোটামুটি 18 নিউটনের লেভেল যদি এটা হয়, তাহলে মোটামুটি সে আপ ডাউন করে, বাট মোটামুটি সে 18 নিউটনের লেভেলটাকে মেনটেন করার চেষ্টা করে। তুমি যত ফোর্সই বাড়াও না কেন, তাতে তার মোশন যত বেশি বাড়ুক না কেন, 30 দাও তুমি 35 দাও, তুমি ডট ডট করে ভেঙে চুরে একে এখানে আমি একটা ব্লকিং করে, মনে করো আমি এখানে একটা ব্লকিং করে একে সাপোজ এই জায়গাতে আমি বসালাম যে 250 নিউটন, সাপোজ 255 নিউটন, যাই দাও না কেন, তার ফ্রিকশনের কিন্তু ম্যাক্সিমাম ভ্যালুটা কাইনেটিকে গিয়েই দাঁড়িয়ে যাবে, এবং এফ কে সেটা কিন্তু 18 নিউটনের বেশি, তার কাছাকাছি থাকবে, বাট 19 নিউটন হবে না। আর এইখানে গিয়ে লিমিটিং কেসে বা সীমাস্থ কেসে তার ম্যাক্সিমাম ফোর্স যেটা কাজ করবে সেটা হবে 18 নিউটন। দেখো একটা নেচার বুঝবে, যে যখন সে মোশনে থাকবে তার ফ্রিকশন যেহেতু বাড়ছে না, তাহলে এটা অলমোস্ট একটা স্ট্রেট লাইন, অলমোস্ট একটা স্ট্রেট লাইন। আর এখানে দেখো, এখানেও একটা স্ট্রেট লাইন, বাট ইনক্লাইন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ দ্য ফোর্স অ্যাক্সিস। তাহলে স্ট্রেট লাইন inclined at an angle, এটা হচ্ছে স্ট্রেট লাইন প্যারালাল টু দা এক্স অ্যাক্সিস। দেখো না বুঝতে পারলে বলবে, একটা ক্ষেত্রে স্ট্রেট লাইন প্যারালাল টু দা এক্স অ্যাক্সিস, আর একটা ক্ষেত্রে স্ট্রেট লাইন ইনক্লাইন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল। আচ্ছা, এইটুকু যদি কারো ডাউট থাকে তাহলে সে আমাকে একটু বলো। উদিতি, ভাগ্যশ্রী, মৌমিতা, প্রিয়াঙ্কা, তপা, যদি কারোর কোনো ডাউট থাকে আমাকে বলো, আমি আরেকবার বলে দেবো। কোনো ডাউট আছে কারোর? আচ্ছা, তার মানে এটুকু পরিষ্কার। আচ্ছা, এটা যেমন স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, তাহলে এইটাকে কি বলবো? এটাকে বলবো কোএফিসিয়েন্ট অফ ডাইনামিক ফ্রিকশন। তাহলে ডাইনামিক ফ্রিকশনের ক্ষেত্রে কি বলবো? সেটা তো দেখছি না এখানে কোথাও লেখা, চল ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে মিউ কে আমরা কি বলবো? মিউ কে বলবো চল ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে একটু লিখি এটা, মিউ কে আমরা বলবো চল ঘর্ষণ গুণাঙ্ক। আশা করি আমাদের এইটুকু পরিষ্কার আছে। চলো, আচ্ছা, তাহলে দেখা যাক ঘটনাটা তাহলে কি ঘটলো।
একটু ভালো করে বুঝি। তাহলে আমরা এখান থেকে এইটুকু বুঝলাম যে যত আমি একটা বডিকে ফোর্স দিতে শুরু করলাম তত তার উল্টো দিকে ফ্রিকশনাল ফোর্স বাড়তে শুরু করলো, এবং যত ফ্রিকশনাল ফোর্স বাড়তে শুরু করলো তত বডিটা একটা কন্ডিশন অবধি নড়লো না, তারপরে যত আরো ফোর্স বাড়াই বডিটা নড়তে শুরু করবে, তখন সে একটা ম্যাক্সিমাম ফ্রিকশনাল ভ্যালু পার করে যাবে, যেটাকে আমরা লিমিটিং ফ্রিকশন বলবো। আর যখন সে লিমিটিং ফ্রিকশন পার করে গেল তখন সে একটা কাইনেটিক ফ্রিকশন নিয়ে মুভ করার চেষ্টা করবে, যে কাইনেটিক ফ্রিকশনটা মানে চলঘর্ষণ। সেই চলঘর্ষণ নিয়ে সে যখন মুভ করবে তখন সে সেই চলঘর্ষণটাকে মেনটেন করে যত আমি ফোর্স বাড়াই সেই ফোর্সের সাথে তার মুভমেন্টটা চেঞ্জ হতে থাকবে। আশা করি আমরা এইটুকু অবধি পরিষ্কার বুঝতে পেরেছি এবং আমাদের কোনো ডাউট নেই। আচ্ছা, গেল। চলো নেক্সট আমরা আরেকটা জিনিস বুঝি, সেটা হচ্ছে যে ফ্রিকশন বা অ্যাঙ্গেল অফ ফ্রিকশন কাকে বলে। ঘর্ষণ কোণ, আমরা একটু ঘর্ষণ কোণ নিয়ে আলোচনা করব। এটাকে বলে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। অ্যাঙ্গেল অফ ফ্রিকশন বা যাকে বাংলায় আমি বলবো ঘর্ষণ কোণ। চলো দেখি ঘর্ষণ কোণ কাকে বলে, একটু ভালো করে বুঝবে কনসেপচুয়াল জিনিস। মনে করো এখানে তোমার একটা ব্লক আছে, তোমার ব্লকটার উপরে তুমি এই দিক বরাবর একটা ফোর্স অ্যাপ্লাই করেছো। সাপোজ তোমার ফোর্সটা ছিল যে সময় তুমি অ্যাপ্লাই করেছো সেটা হচ্ছে 15 নিউটন। ভালো করে বুঝবে, আমি এমন একটা সিচুয়েশনের কথা ভাবছি যে সিচুয়েশনে আমি তাকে একটা স্ট্যাটিক ফ্রিকশনের মধ্যে রেখেছি। ওটা কিন্তু তোমার ডাইনামিক ফ্রিকশনও হতে পারে, বাট আমি এই ক্ষেত্রে একটা স্ট্যাটিক ফ্রিকশনের কথা ভাবছি। তাহলে এটা হচ্ছে স্ট্যাটিক কেস। স্ট্যাটিক মানে বডিটা রেস্টে আছে, বডি ইজ অ্যাট রেস্ট। কেমন? যখন আমি তার উপরে 15 নিউটন ফোর্স অ্যাপ্লাই করব সামনের দিকে, তাহলে তার পেছন দিকে এই সারফেসের উপরে একটা 15 নিউটন ফোর্স উল্টো দিকে অ্যাপ্লাই হলো। এই যে 15 নিউটন ফোর্সটা অ্যাপ্লাই হলো সেটাকে আমরা এফ দিয়ে লিখি, আমার ক্ষেত্রে সাপোজ এটাকে এফএস দিয়ে লিখলাম। এখন আমরা জানি যে যতটা ফোর্স অ্যাপ্লাইড হবে সেটা কিন্তু সরাসরি ডিপেন্ড করে ওর নর্মাল রিঅ্যাকশন কতটা কাজ করছে তার উপরে। নর্মাল রিঅ্যাকশন কি? এর উপরে যে ফোর্সটা 90 ডিগ্রিতে কাজ করছে আর। তাহলে এই নর্মাল রিঅ্যাকশন একটা ভ্যালু আছে। সাপোজ এই বডিটার ওয়েট হচ্ছে, বুঝবি, সাপোজ এই বডিটার ওয়েট হচ্ছে সাপোজ 50 নিউটন। তার মানে ওর যে নর্মাল রিঅ্যাকশনটা কাজ করছে সেটা 50 নিউটনই হতে হবে। এইটাকে নিয়ে আমি যদি একটা লব্ধি বল ইমাজিন করি, মানে একটা রেজাল্ট্যান্ট ফোর্সকে ইমাজিন করি, তাহলে কিরকম হলো যে নর্মাল রিঅ্যাকশন আর, এদিকে 50 নিউটন আর এদিকে এফএস, ছোট করে দিই কারণ 15 নিউটনটা ছোটই হবে, এফএস হচ্ছে 15 নিউটন। তাহলে আমি যদি বার করতে চাই যে কতটা তার কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন মানে মিউ কত, আমরা একটু আগে দেখলাম যে এফ ফ্রিকশনাল ফোর্স এফএস হয় মিউ এস ইনটু রিঅ্যাকশন ফোর্স। তাহলে আমরা বার করতে চাই যেখানে মিউ এসটা কত, যে আমরা জানি মিউ এস হচ্ছে এফএস বাই আর, আমরা এই মিউ এসটাকে বার করতে চাই। আমরা কি করব, যেখানটা রেজাল্ট্যান্ট ফোর্স ড্র করব। যারা ভেক্টর করেছিস তাদের সুবিধা, সূর্য তাপার একটু সমস্যা হবে। তাহলে যে রেজাল্ট্যান্ট ফোর্সটা বার করব সেটা নিশ্চয়ই এই দিক বরাবর। এখন দেখ এফএস বাই আর, তাহলে এইটা তো এফএস, এটা তো আর, তার মানে এইটা বাই এইটা যদি তোকে বার করতে হয় তাহলে এই অ্যাঙ্গেলটা তোকে বার করতে হবে। ধর এটা থিটা বললাম, তাহলে থিটা ইকুয়ালস টু কি লিখতে পারি, দেখ এফএস বাই আর, কারণ এইটা হচ্ছে আর 50 নিউটন এইটা। আচ্ছা যদি এইটা থিটা হয় তাহলে এটাও তো থিটা, তাহলে থিটা বা থিটা এক্স হচ্ছে এফএস বাই আর, সেটা হচ্ছে মিউ এস। এই যে থিটা এক্স তার যে ট্যান অফ থিটা এক্স
যেটা হলো এফএস বাই আর। হ্যাঁ সৈকত বল। হ্যাঁ বল বল। হ্যাঁ 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 রাইটে ফোরটন প্রোগ্রাম। হ্যাঁ 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 একই 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 করে ফেল। হুম। হ্যাঁ 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 অ্যারে দিয়ে করতে হবে। এটা আমার কাছে নেই, অ্যারে দিয়ে করতে হবে, আমি তোকে বলে দিচ্ছি। ফোরটা লাগবে না, সি দিয়ে কর। আমি তাহলে উঠি, 1:30টার সময় ছুটি হবে এদের, তারপরে বলি। হ্যাঁ আমি 1:30টার সময় দিচ্ছি তোকে। ঠিক আছে রাখছি। হুম। হ্যাঁ আমরা আবার আসি। তাহলে কোথায় ছিলাম আমরা? আচ্ছা, তাহলে এখান থেকে কি বুঝলাম, যে এই যে ট্যান থিটা তো এফএস বাই আর, তাহলে ট্যান থিটা হলো এফএস বাই আর, সেটা মিউ এস। তার মানে এখান থেকে মিউ এস সেটা হচ্ছে ট্যান থিটা এস। আর থিটা এস কে কি লিখতে পারি? থিটা এস হচ্ছে ট্যান ইনভার্স মিউ এস। তাহলে এখান থেকে আমার একটা জিনিস পরিষ্কার হলো, কি, যে কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন যেটা হবে মিউ এস, তার ভ্যালুটা হবে ট্যান অফ থিটা এস, যেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। তাহলে এখান থেকে স্টেটমেন্ট লিখতে পারি, কি লিখতে পারি, যে the tangent of angle of friction is equal to the coefficient of friction. The tangent of angle of friction equals coefficient of friction. ট্যানজেন্ট কে বাংলাতে ট্যানজেন্টই বলে। অ্যাঙ্গেল অফ ফ্রিকশন মানে ফ্রিকশনের ঘর্ষণ কোণ, যেটা বললাম এক্ষুনি, এটা হচ্ছে ঘর্ষণ কোণ। আর কোফিশিয়েন্ট মানে এক্ষুনি বললাম, কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন মানে হচ্ছে চল ঘর্ষণ গুণাঙ্ক ইজ ইকুয়াল টু দি ঘর্ষণ গুণাঙ্ক। এটা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। দেখো, আশা করি এইটুকু অবধি কারণ কোনো ডাউট নেই। আজকে একটা জিনিস লাস্ট যেটা করে ছাড়বো, সেটা হচ্ছে যে কোণ অফ ফ্রিকশন কাকে বলে। ফ্রিকশন কোণ একটু ভালো করে দেখবে, এটা আজকে আমাদের লাস্ট টপিক। সেটা হচ্ছে ফ্রিকশন কোণ। এটাকে বাংলায় বলে ঘর্ষণ শঙ্কু। ফ্রিকশন কোণকে বাংলায় বলে ঘর্ষণ শঙ্কু। চলো দেখি ঘর্ষণ শঙ্কু কাকে বলছে। দেখো, তাহলে আমি যদি এই ছবিটাকে ভাবি, এই ছবিটার আমি ক্ষেত্রে কি দেখলাম একটু ইমাজিন করো, যে এর ক্ষেত্রে আমি কিন্তু একটা অ্যাঙ্গেল থিটা পেলাম, যে অ্যাঙ্গেল থিটাটাকে কেন্দ্র করে এই যে রেজাল্ট্যান্টটা, যেটা আমি এখানে বেগুনি দিয়ে এঁকেছি, এই রেজাল্ট্যান্টটা রয়েছে। এখন আমি যদি এইটাকেই ধরে এরকম একটা শঙ্কুর ছবি আঁকতে পারি, ভালো করে বুঝবে, যদি আমি এটাকেই ধরে এরকম একটা শঙ্কুর ছবি আঁকতে পারি, তাহলে যদি এটা ধরে এরকম একটা শঙ্কুর ছবি আঁকতে পারি, এই যে শঙ্কুটা তৈরি হলো, এই শঙ্কুটাকেই আমি বলবো ফ্রিকশন কোণ। ভালো করে বুঝবে, এটাকে ধরে যে শঙ্কুর ছবিটা আঁকবো, সেই শঙ্কুটাকেই আমি বলবো ফ্রিকশন কোণ। পরিষ্কার হলো? এবং এই যে অ্যাঙ্গেলটা করেছে, সেই অ্যাঙ্গেলটাকে থিটা, এই থিটাটা হচ্ছে সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল, এটাকে বলে সেমি ভার্টিক্যাল। উদিতি তোদের বই এটা নেই কিন্তু এটা পড়ে নে, সেমি
ভার্টিক্যাল অ্যাঙ্গেল বাংলায় এটাকে বলে অর্ধ শিরোকোণ। এটাকে বাংলায় বলে অর্ধ শিরোকোণ। আশা করি বোঝা গেল অর্ধ শিরোকোণ। আচ্ছা, তাহলে এই যে অ্যাঙ্গেলটাকে আমি বার করলাম, সেই অ্যাঙ্গেলটার কি কি পার্ট আছে? যে দেখো, যে পয়েন্টটা থেকে আমি এঁকেছি সেই পয়েন্টটা হচ্ছে আমার ফ্রিকশনাল ফোর্স যেখান থেকে কাজ করছে, রিয়াকশন ফোর্স যেখানে এসে মিলছে সেই পয়েন্ট। তার মানে এইটা হচ্ছে আমার পয়েন্ট অফ কন্ট্যাক্ট। মানে এই পয়েন্টটা অ্যাকচুয়ালি এই জায়গায় হওয়া উচিত ছিল, এটা হচ্ছে আমার পয়েন্ট অফ কন্ট্যাক্ট। গেল। এর যে অ্যাক্সিসটা, মানে যেটাকে আমরা বলি হচ্ছে হাইট অফ আ কোণ, কোণের যে হাইট সেটা হচ্ছে দেখো রিয়াকশন ফোর্স। কোণের যে হাইট সেটা হচ্ছে রিয়াকশন ফোর্স। আর দেখো কোণের একটা বেস হয়, এটাকে বলি আমরা বেস অফ আ কোণ। এই যে কোণের যে বেস হলো সেটা হচ্ছে দেখো ফ্রিকশনাল ফোর্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, আজকে এখানেই থাকবে। অনেকদিন পর আমরা পড়লাম, খুব ভালো লাগলো। এক এক করে জিজ্ঞেস করবো। আজকে অ্যাকচুয়ালি ভীষণ কনসেপচুয়াল আলোচনা করেছি আমরা। বাড়ি গিয়ে ভালো করে দেখবে, তোমাদের অনেকের বই এখান থেকে অনেক কিছুই নেই, তো দেখবে ভালো করে, বুঝবে, বোঝার চেষ্টা করবে। তারপরেও বুঝতে না পারলে আমাকে বলবে। এক এক করে জিজ্ঞেস করবো। প্রথমে জিজ্ঞেস করবো ভাগ্যশ্রী আর মৌমিতাকে। ভাগ্যশ্রী আর মৌমিতা,